খুশি আর অনেক গর্বিত। আমি আসলে কোনো সময় এভাবে শপথ গ্রহণ দেখি নাই। কালকে আমি শপথ গ্রহণের লাইভটা বারবার দেখছি, কালকে সারা রাত দেখছি। এত গর্বিত হয়েছি যে আমার চোখের পানি এসে পড়ছে। এটা তো অনেক বেশি পাওয়া আমাদের জন্য। এখানে এত ছোট্ট একটা গ্রাম, বাংলাদেশে এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই, প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে। আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। আমরা আশাই করি না এটা। আসলে এটা আমরা যে সময় আন্দোলন শুরু হয়েছিল আমরা জানতামই না, একবারই জানতাম না যে সমন্বয়ক হয়েছে। আমরা তো জানি ভাই আর একটু বেশি আছে, দেশের জন্য কিছু করবে, কারণ এরকম আন্দোলন হইলে অংশগ্রহণ করবো এটা আমরা জানতাম, অংশগ্রহণ করবেই। কিন্তু যে সমন্বয়ক হয়ে যাবে এটা আমাদেরকে বলে নাই, কারণ আম্মু আব্বু রাজনীতি পছন্দ করে না, সবসময় বলে এগুলার থেকে দূরে থাকো, তাই ভয়ে মনে হয় বলে নাই, আম্মু আব্বু কষ্ট পাবে তাই। তো যে সময় গুম হইয়া গেছিল, তারপর ভাইয়ার ফ্রেন্ডদের নাম্বার তো আমাদের কাছে আছে, আব্বু কল দিছিল, ওই সময় ওরা বলছে যে ভাইয়ার সমন্বয়ক। ওই সময় আমরা জানতে পারছি যে সমন্বয়ক, কারণ দেশের এই অবস্থাতে আম্মু আব্বুর কাছে ভাই প্রত্যেক দিন আম্মু আব্বু কল দিলে তো কল রিসিভ করতো, নিজেও কল দিয়ে বলতো যে আমি সুস্থ আছি, তোমরা টেনশন করো না। কিন্তু যে প্রথম দিন যেদিন গুম হইলো ওই দিন সারাদিন একটা কলও আসে নাই। যদি ভাই বিজিও থাকতো তাহলে রাত্রেবেলা 2-3টার সময় কল দিয়ে বলতো যে আমি আছি, তোমরা টেনশন করো না। কিন্তু ওই দিন একটাও কল আসে নাই। পরে আব্বু ভাবছে বুঝি কোনোখানে লুকায় আছে, কারণ ওই সময় তো অনেক খারাপ অবস্থা ছিল, স্টুডেন্টদেরকে পুলিশ খুঁজতেছিল, ফোন বন্ধ করে আছে। তারপর 2-3 দিন যাওয়ার পর আব্বু বলতেছে আমার ছেলে তো এত দায়িত্বহীন না, কারণ ভাই সবসময় দেখে যে আমাদের ভাইয়ের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, কারণ জানে আমাদের অবস্থা অনেক খারাপ হবে। তাই পরে আব্বুর ডাউট হয়েছিল, তারপর আম্মু আব্বু ঢাকা চলে গেছে, এখানে বসে থেকে তো কোনো লাভ নাই। তারপরে কারফিউ থাকা সত্ত্বেও সব জায়গায় খুঁজছে, যতটুক ভাইয়ের বন্ধুদেরকে সাথে নিয়ে সব জায়গায় খুঁজছে। তারপর ঢাকা মেডিকেল যে সময় সব আশা ছাইরাই দিছে, ওই সময় ভাবছিল যদি মর্গগুলা দেখি, কারণ এত লাশ পড়ছে এতদিনে, আমরা তো জানিও না কে কে মারা গেছে কি হয়েছে, অনেক লাশ তো পাওয়াই গেছে না। তাই মর্গে গেছিল দেখতে যদি পাওয়া যায় আর কি, কারণ আমরা জানতে তো হবে, মারা গেলেও তো জানতে হবে আর বাচ্চা থাকলেও তো জানতে হবে। ওই সময় আমার আম্মু সাহস করে গেছিল, আমার আব্বু যাইতে পারে নাই, মর্গে ঢুকতে পারে নাই, আমার আম্মু সাহস করে গেছিল যে দেখবে, মর্গের লাশ 2-3টা দেখার পর আমার আম্মু ওইখানে মাথা ঘুরে পড়ে গেছে, এত খারাপ অবস্থা ওই টাইমে। তারপর আম্মুর এখান থেকে বাইক করে নিয়ে আসছে, আর দেখতে হইব না। তারপর আম্মু একটু বসে পানি খাইতেছিল, একটু বসেছিল। ওই সময় ভাইয়ার একটা বন্ধু ছিল মুয়াজ্জিম ভাই, উনি কল দিয়া বলছে যে আসিফকে পাইছি, 11টার দিকে ফালাই দিয়া গেছে। আসিফ অন্যজনে ফোন দিয়ে আমাকে কল দিয়া বলছে যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, অবস্থা অনেক খারাপ, আমি যাইতে পারবো না। তারপর ওরা সবাই ফ্রেন্ডরা ভাইয়াকে নিয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটালে, আর আম্মুকে কল দিয়া বলছে, কারণ আম্মু প্রতিদিন ভাইয়ের প্রত্যেকটা বন্ধুকে কল দিয়া বলতো তোমরা যদি কিছু জানো সাথে সাথে আমাকে জানাইবা। তাইলে আম্মুকে সাথে সাথে কল দিছে। তারপর আম্মু ওরা ঢাকা মেডিকেলে ছিল, ওইখান থেকে গণস্বাস্থ্য নগর হসপিটালে গেছে। তারপর ভাইকে ভর্তি করাইছে, অবস্থা অনেক খারাপ ছিল, কারণ এতদিন আন্দোলন, সারাদিন বাইরে, খাওয়া দাওয়া কিছু নাই, আবার বাসা থেকেও রীতিমতো ভাই করে দিছে, খাওয়া দাওয়ার তো কোনো খবরই নাই। আর এত আন্দোলনের মধ্যে আমার ভাই তো স্টুডেন্ট, তো ফ্রিল্যান্সিং করে নিজের ইয়াটা করতো, কিন্তু ফ্রিল্যান্সিং ইন্টারনেট বন্ধ, আর আব্বুর থেকেও টাকা নেয় নাই, কি অবস্থাতে আছে আমরা জানতাম না। তো ওই সময় হঠাৎ করে তারপর আম্মু আব্বু গেছে ওই একটু খাবার টাবার কিনা, আম্মু একদিন থাইকা আম্মু এখানে থাকলে অনেক কান্নাকাটি করে, এই অবস্থা দেখা ছেলের ওই যে 17 তারিখে যে ছাত্রলীগ মারলো, হাতের মধ্যে ইয়া হইলো, এটা তো শুকাইতেও পারে নাই, তারপর আবার তুলে নিয়ে গেছে। আবার খাবার শুধু একবেলা দিছে, অবস্থা অনেক খারাপ ছিল। তো আম্মুর এত কান্না দেখে ভাই আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করে পাঠাই দিছে যে আম্মু তুমি চলে যাও, 2 দিন পর আমি সুস্থ হবো, তারপর তুমি আবার আইসো। আম্মু আসতে চায় নাই, রীতিমতো জোর করেই পাঠাইছে, কারণ ওইখানে আম্মু কান্নাকাটি করলে ভাইয়েরা তো খারাপ লাগে। আমার একটাই ভাই, আমরা ভাই আম্মু আব্বুকে অনেক বেশি ভালোবাসে, কারণ একা যে অনেক আদর করে বড় করছে। তো ওই সময় অনেক খারাপ অবস্থা ছিল, বিশেষ করে আমার আম্মু খাবার দাবার একবারে ছাইড়াই দিয়েছে, আমাদের বাসায় রান্না বাড়াও হয় নাই এই অবস্থাতে। তারপর আমার বড় বোন, উনি তো বিদেশ থাকে, জাপান থাকে, ওইখানে তো কেউই নাই আমার বড় বোনের কাছে। তারপর আবার এখানে তো তাও আমরা আছি একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার বড় বোনের অবস্থা অনেক খারাপ ছিল, উনি একবারে হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, এত খারাপ অবস্থা ছিল। উনি এখানে একা, আবার নাই ইন্টারনেট, সবকিছু বন্ধ করে দিছে, এখানে খবরও নিতে পারে না, নাম্বারে কল দিলেও ঢুকে না ইন্টারনেটের জন্য। আমার আব্বুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যেদিন ইন্টারনেট পেয়েছি সাথে সাথে আপুকে কল দিছি, কারণ আম্মু আব্বু তো বিজি আসছিল, ওইখানে বাইরের কাছে ছিল। তারপর আপুরে কল দেওয়ার সময় আপুর কথাই আসে না, একটা কথা যে বলবো যে ভাই কেমন আছে বা কি, একটা কথা মুখে দিয়েই আসে না, এমন অবস্থা একবারে খাটে পড়ে গেছিল। আমার আপুর আবার ছোট ছোট বাচ্চা আছে, ওরা সারাদিন কান্না করতো, মাম্মি কেন কান্না করে। তো আমরা শুধু এতটুকুই দোয়া করছিলাম যাতে আমার ভাই যাতে সুস্থ থাকে, আর কিছু লাগবে না, শুধু জীবিত যাতে থাকে।